তাছাড়া ইমির নামে হত্যা মামলা নাই ঠিকই, কিন্তু ইমি কিন্তু একসময় ছাত্রলীগ করতেন। হুম। বাট সেটা সেটা অসুবিধা নাই, সে নাগরিক হিসেবে তার সকল অধিকারের পক্ষে আমরা। কিন্তু এই যে আজকে তিনি যে কাজটা করতে চেয়েছেন, এটা তো প্রকারান্তরে আসলে ফ্যাসিস্টদেরকে একটা স্পেস করে দেওয়ার কেন প্রক্রিয়ার মধ্যে ঐতিহাসিক তিনি। ৭ই মার্চের ভাষণ বাজাবে, তাতে ফ্যাসিস্টদের কেন মানে জায়গা করে দেওয়া আমি হচ্ছে? সেটাই বললাম, আপনি দেখেন তার সাথে কারা, তার সাথে কারা ছিল। তার সাথে ছিল সবাই, যে দুজনকে আমরা দেখতে পেয়েছি, পরে আরো দুই তিনজন, তারা সবাই ছাত্রলীগের পদধারী ছিলেন এবং আপনাদের এরা সাথেই তো এতদিন ছাত্রলীগের সার্জিস হাসনাত তিনারা, মানে সার্জিস অন্ততপক্ষে তারাই তো ছাত্রলীগের ছিলেন। তখন তো তারাও বঙ্গবন্ধুর গুণগান গাইতেন, তা না? তাই না? এই নিয়ে আপনার সাথে আগেও কথা হয়েছে। ছাত্রলীগের সার্জিসের কি পোস্ট ছিল, বারবারে কি নুরুল হক কোনো নূর। পদ ছিল? হুম। সেটা তো অনেক আগে, এরপরে তারা তো নিজেদেরকে প্রমাণ করেছেন। হাসনাতের কথা বলা হয়, হাসনাতের আসলে ছাত্রলীগের কখনো কোনো পদ ছিল না, হুম। এটা কেউ কখনো দেখাতে পারেনি। হুম। সার্জিসেরও কোনো পদ ছিল না, তারা হলে ছিলেন, এটা সত্য। কিন্তু তাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন সার্জিসের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16 তারিখ অথবা 17 তারিখ, 16 তারিখ সম্ভবত, সবচেয়ে বড় ছাত্রদের যে মিছিলটা, সেটা হয়েছিল সার্জিস এবং হাসনাতের নেতৃত্বে। ফলে অবশ্যই তারা তো নিজেদেরকে প্রমাণ করেছে। ছাত্রলীগের সবাইকেই যে আমরা মানে বাংলাদেশে থাকতে দেবো না, আমরা তো কোনোদিন এই কথা বলি নাই। আপনি যদি কোটা আন্দোলনে ছাত্রলীগের অনেকেই ছিল, হুম। মানে নিম্ন পদস্থ কিংবা ছাত্রলীগের শেল্টারে থাকে এরকম অনেকেই ছিল। তারা তো এখন মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন যুক্ত হচ্ছে, এটা নিয়ে তো কোনো আপত্তি নাই। কিন্তু কিন্তু যারা ৭ই মার্চের ভাষণ বাজালে আপনাদের আপত্তি কেন? তারা যদি ৭ই মার্চের ভাষণ বাজায়, তাহলে তাদেরকে টেনে হিচড়ে মারতে মারতে নিয়ে থানায় কেন দিয়ে আসতে হবে? তারা 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 বাজাতে পারবে না, কারণ এই মুহূর্তে ছাত্রলীগ বা আওয়ামী লীগ হচ্ছে নিষিদ্ধ ঘোষিত। ছাত্রলীগ তো নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন, আর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ। তো তার ফলে জন্য তারা কি, যদি, মানে তার জন্য কি মোসাদ্দেকরা গিয়ে মারতে মারতে দিয়ে আসতে পারে? ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠনের রাস্তায় যদি পাওয়া যায় তো? তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া যে কোনো নাগরিকের কর্তব্য। তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া মানে যারা তাই হলো নাকি? আপনার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের, অবশ্যই। আমি যদি একটা জুলাইয়ের একজন ক্রিমিনালকে আমার আশেপাশে পাই, আমি তো চেষ্টা করবো তাকে মারতে পুলিশের হাতে মারতে নিয়ে সোপর্দ গিয়ে করার। পুলিশের কাছে দিয়ে আসা টেনে হিচড়ে? না, মারামারি হয়েছে কিনা আমি জানি না, সেখানে মারধর করাটা অবশ্যই অবশ্যই অনুচিত হবে। হয়েছে। হ্যাঁ। কিন্তু হ্যাঁ, মারধরের ওই অংশটুকু আমি হয়তো সমর্থন করবো না, কিন্তু এর বাইরে বাকি যে প্রক্রিয়া, অর্থাৎ তাদেরকে পুলিশ পর্যন্ত, কারণ তারা তো একটা আনরেস্ট তৈরি করতে চাচ্ছে, এবং তারা এই 7 মার্চ কিংবা মুক্তিযুদ্ধের আবেগটাকে পুঁজি করে তারা আসলে একটা আনরেস্ট তৈরি করতে চাচ্ছে। ফলে অবশ্যই মুক্তিযুদ্ধের এই এক্ষেত্রে আবেগটা নিয়ে সতর্কতা। আপনারা কি কিছু করলেন? মানে ৭ই মার্চের তো একটা আবেগ আছে, একটা ঐতিহাসিকতা আছে, সেটা নিয়ে তো আপনারা কিছু কি করলেন? আমরা এই যে গত 2 মার্চ যখন আপনার পতাকা উত্তোলন দিবস গেল, আমরা কিন্তু সেটা উদযাপন করেছি। ৭ মার্চ। আমরা 7 মার্চেরও আমরা, এটা ইতিহাসের যতটুকু এটার প্রাপ্য, বা ইতিহাসের যেখানে এটা অবস্থান করে, অবশ্যই সেটাকে আমরা ইতিহাসের অংশ মনে করি। কিন্তু এই মুহূর্তে 7 মার্চকে উদযাপন করার তো একটা আলাদা রাজনৈতিক মানে আছে। এইটা তো এটার থেকে তো আমরা মানে আহ, কি বলবো, যে অসচেতন না। মানে ৭ই হ্যাঁ, মার্চকে ফলে উদযাপন করলে আলাদা রাজনৈতিক মানে হবে, সেটি একটা ইতিহাসের একটা মানে নিজস্ব কোনো জায়গা নাই, সেটি একটা রাজনৈতিক মানে হয়ে যাবে যদি উদযাপন করা হয়? অবশ্যই আছে, কিন্তু যখন এখনো আমাদের আমাদের ভাইদের রক্ত ঝরছে, যে যিনি বলেছেন যে আমরা আমাদের শত্রুর সাথে ইনসাফ করব, তাকেও মেরে ফেলা হয়েছে, ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজনই মারছে, তখন তো 7 মার্চ আমরা মানে প্রচার এত নিরীহ ভাবে প্রচার করলে হবে না। এটা তো একটা খুব মানে নাইভ স্টেপ হবে যে আমরা সবকিছু সবকিছু থেকে দূরে রেখে আলাদা করে একটা 7 মার্চ উদযাপন করবো। 7 মার্চ এগুলোর সাথে জড়িয়ে আছে, এবং বিশেষত যখন 7 মার্চকে সংবিধানের মধ্যে যুক্ত করার মধ্য দিয়ে শেখ হাসিনা এটাকে যখন তফসিলে যুক্ত করলেন তার মানে অবৈধ প্রক্রিয়ায়, সেটা করার মধ্য দিয়ে কিন্তু মানে আমাদের সংবিধানকে এক ধরনের, আমি বলবো যে দলীয়করণ করেছেন তিনি। হুম। কারণ 7 মার্চটা বাংলাদেশে এটা আওয়ামী লীগই এটাকে ঘটা করে তাদের রাজনৈতিক পুঁজি হিসেবে পালন করে এসেছে, তো সেটাকে যখন আপনি একটা জাতিসংঘ সংবিধানের এটাকে মধ্যে যুক্ত করবেন, রেকগনিশন দিয়েছে। অফকোর্স আমি তো না করছি না, আমি তো অস্বীকার করছি না, কিন্তু আপনি যেটাকে নিয়ে যে 17 বছর যে রাজনীতি করেছেন এবং এটা থেকে যে ফায়দাটা নিয়েছেন, হুম। আপনার সমস্ত অগণতান্ত্রিক শাসন, সমস্ত অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং স্বৈরাচারী সিদ্ধান্ত, আপনি এই সমস্ত ইতিহাসের এই সমস্ত উপাদানকে ঢাল বানিয়েছেন, এগুলোকে ঢাল বানিয়ে তারপর করেছেন। ফলে স্বাভাবিকভাবেই সেগুলো যতদিন পর্যন্ত নিউট্রালাইজ হচ্ছে না, ততদিন পর্যন্ত এই উদযাপন করাকে বা এই যে 7 মার্চে ভাষণ প্রচার করাকে খুব নিরীহ ব্যাপার হিসেবে দেখার সুযোগ নাই। একটা সময় এসে এটা, যখন আমরা হুম। ওই এটা কি বলে যে রিকনসিলিয়েশন এন্ড রিডেম্পশন প্রসেসটা সম্পূর্ণ করতে পারবো, তখন নিঃসন্দেহে আমরা আমাদের সমস্ত জাতীয় দিবসকে সমান গুরুত্ব দিয়ে উদযাপন করবো। কিন্তু এখন একটা বিশেষ এর জন্য পরিস্থিতিতে এখন আমরা আছি। জাতীয় দিবস থেকে এটাকে তুলে দেওয়া হয়েছে, এটা অবশ্য ডক্টর ইউনূস সরকারের আমলে করা হয়েছে। এটা তো কোনো জাতীয় দিবস না। হুম। ছিল সাত তো। মাস কি কোনো জাতীয় দিবস? ছিল তো, সেটাকে তুলে না, দেওয়া এটা হয়েছে। এটা এটা একটা, এটা হ্যাঁ, এটা শেখ হাসিনা করেছিলেন, কিন্তু এর আগে এটা কখনো জাতীয় দিবস ছিল না। হুম। আমরা যখন
ছোটবেলায় মুক্তিযুদ্ধ, আমরা কি ছোটবেলায় মুক্তিযুদ্ধের বিভিন্ন দিবসকে শ্রদ্ধা জানাই নাই? জানিয়েছি। কিন্তু 7 মার্চকে আমরা ঐতিহাসিক দিবস হিসেবে স্মরণ করেছি সব সময়। কিন্তু এটাকে জাতীয় দিবস করা হয়েছে আওয়ামী লীগের আমলে, এবং আওয়ামী লীগের সিদ্ধান্তগুলো অবশ্যই ছিল আওয়ামী লীগের নিজস্ব রাজনৈতিক ক্যালকুলেশন অনুযায়ী। ফলে সেটার ব্যাপারে তো এখনকার এই আচ্ছা, ভিন্ন মানে যেহেতু পরিস্থিতিতে আওয়ামী লীগ এতদিন ডেফিনেটলি সেটিকে একটা। ক্যালকুলেশনে, রাজনৈতিক ক্যালকুলেশন ব্যবহার করেছে, সেজন্য এখন আর সেটিকে আপাতত করা যাবে না। আপাতত করা যাবে না, আচ্ছা। আপনি রাইটলি আপাতত শব্দটা ব্যবহার করেছেন, আপনাকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপাতত করা যাবে না। যদি কেউ করে সেখানে যদি তাদেরকে আবার সেটাও পুলিশের হাতে তুলে দিতে হচ্ছে। অবশ্যই অবশ্যই, যদি সেখানে ক্রিমিনাল থাকে, জুলাই হত্যা মামলার আসামি থাকে, তাকে তো অবশ্যই পুলিশের হাতে তুলে দিতে হবে। অনেক আসলে আরো অনেক আসামিরাই ঘুরে বেড়াচ্ছে, আপনারা কি সবাইকে এরকম তুলে দেওয়ার দায়িত্ব, মানে তুলে দেওয়ার দায়িত্ব সবাই হাতে নেবে এখন আসামি দেখলে? না, সবাই সবাই হাতে নেবে না, ব্যাপারটা এরকম না। আমি যেটা বললাম যে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের পদধারী যারা যারা জুলাইয়ের হত্যা মামলার আসামি, তাদেরকে তো ওই ছাত্ররা চেনে। হুম, ফলে তারা যখন তাকে শনাক্ত করতে পেরেছে, হ্যাঁ, তখন তো তাকে ধরিয়ে দেওয়াটা দেবেই, আচ্ছা এটা খুব স্বাভাবিক। আচ্ছা, এবং আপনি করছেন আবার শাহবাগ খানার সামনে। হুম হুম। হ্যাঁ, মানে 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 সে মানে আমি নিজেই একটু এই শাহবাগ চিন্তা খানার সামনে। করছিলাম যে যদি এরকম সবাই, এখন অনেকেই মামলার আসামি ঘুরে বেড়াচ্ছেন, যাদের এভাবে যদি সবাই ধরে ধরে মেরে মেরে পুলিশের হাতে দিতে থাকেন, তাহলে আসলে পরিস্থিতিটা কেমন হবে সেটিও একটু ভিজুয়ালাইজ না করার না না, চেষ্টা সেটা করছিলাম। সেটার কথা বলা হয় নাই। পুলিশের দায়িত্ব আসামিদেরকে, আসামিরা কোথায় আছে সেটা শনাক্ত করে ধরা। এটা এখানে অন্য কারোর কোনো সুযোগ নাই। কিন্তু যদি আমার সামনে বা আমাদের সামনে এরকম চিহ্নিত কোনো সন্ত্রাসী আমরা জানি যে অমুক বাড়িতে আছে, তখন পুলিশকে ইনফর্ম করা তো আমাদের নাগরিক হ্যাঁ, দায়িত্ব। পুলিশকে আপনি ইনফর্ম যদি করা, জানেন যে, হ্যাঁ পুলিশকে ইনফর্ম করা যেতে পারে, কিন্তু মারতে মারতে নিয়ে গেল এবং পুলিশ তাদেরকে ধরলো, না যারা না, মারতে আমি তো মারতে বললাম যে নিয়ে গেল, মারা, টেনে হিচড়ে নিয়ে গেল, তাদেরকে হ্যাঁ, কিন্তু কিছু বললো না। এটা পুলিশ বলতে পারবে। পুলিশের উচিত আচ্ছা হচ্ছে প্রত্যেক নাগরিককে, এমনকি যারা অপরাধী, তাদেরও মানে মানবাধিকার রক্ষা করা, এটা পুলিশের দায়িত্ব এবং আদালতের দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব। তাহলে সেটা আপনারা কি বলবেন যে যারা আসলে এই টেনে হিচড়ে নিয়ে গেল বা মারধর করলো, তাদেরকে পুলিশ যেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়? না, আপনি আপনি মানে ঘটনা বাদ দিয়ে ঘটনার প্রতিক্রিয়া নিয়ে যদি বেশি মনোযোগ দেন, তাহলে তো হবে না। না, আগে তো মূল প্রতিক্রিয়াটাও ঘটনাটা তো দেখতে আইনি হবে হতে যে, হবে, তাই না? বেআইনি প্রতিক্রিয়া কি হওয়া যাবে? বেআইনি প্রতিক্রিয়া হবে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের এক ধরনের স্বায়ত্তশাসন রয়েছে, এবং সেখানে যদি তারা তাদেরই পূর্বতন সহপাঠী কোনো আসামিকে ফ্রিলি মুভ করতে দেখে, তাহলে স্বাভাবিকভাবে তারা সংক্ষুব্ধ হয়। ঘটনাগুলোকে সেভাবে সে কারণেই দেখতে হবে। ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক সময় হুম। অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধান কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদধারী ব্যক্তিদের কিন্তু ছাত্ররা ঢুকতে দেয় না, আপনি জানেন তো। সেগুলো কিন্তু অ্যাপারেন্টলি বেআইনি। মানে আপনি যদি তর্ক করতে চান, তাহলে সেটা অবশ্যই বেআইনি তাহলে ঘটনা হ্যাঁ হ্যাঁ, ঘটেছে। হুম। কিন্তু ছাত্ররা তো রাজনৈতিক অ্যাক্টর, পলিটিক্যাল অ্যাক্টর। মানে তারা কিছু পলিটিক্যাল মুভ নিবে, এটাও স্বাভাবিক, এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আপনার অবস্থান স্পষ্ট। আমি একটু আরো কিছু যা আমার অবস্থা বিষয়, সবসময় স্পষ্ট সব জি, বিষয়ে। জি, আপনি যা বলছেন সেটি স্পষ্ট, মানে সেটি এখন মানুষের গ্রহণ করার জায়গাটা, মানুষ কিভাবে গ্রহণ করছে সেটা তাদের উপরে, তারা নিশ্চয়ই এটাকে বিবেচনা করবেন। আপনার আপনার অবস্থানটা আপনি স্পষ্ট করেছেন। আমি একটু কথা বলতে চাই যে আহ, সম্প্রতি এটি নিয়ে আপনি কথা বলেছেন, অবশ্য আমি গণমাধ্যমে আপনাকেও কথা বলতে দেখেছি, ফলে আমি শুনেছি, কিন্তু তারপরেও আপনার কাছে আমি আমার অনুষ্ঠানের মাধ্যমে আরেকবার একটু খুব সংক্ষেপে শুনতে চাই যে সম্প্রতি রিজওয়ানা হাসান, সাবেক উপদেষ্টা, তার বক্তব্য নিয়ে আপনাদের জোটসঙ্গী জামাতে ইসলাম বলছেন যে তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তাকে রাজসাক্ষী হিসেবে তাকে পেয়ে গেছি, এবং তার সাথে সাথে খলিলুর রহমানকেও দায়ী করছেন। আপনারা আসলে মানে আপনার দলের কোনো অবস্থান আছে কিনা যে তাকে কেন আপনার জোটসঙ্গী রাজসাক্ষী বলছে, তার বক্তব্যে রাজসাক্ষী বলবার মতো বিষয় আছে কিনা? না, এটা হলো যে আমাদের তো দলীয় অবস্থান নাই, এটা পরিষ্কার। এই জায়গা থেকে আমরা আমাদের দলের পক্ষ থেকে এই ইস্যুটাকে অ্যাড্রেস করা হয়নি, করা হয়েছে। না। তার মানে এটাকে আমরা ইস্যু হিসেবে এটাকে আমরা পিক করছি না। আমরা তো প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক ঘটনা বা প্রধান প্রধান ঘটনাগুলোর বিপক্ষে, এই যেমন আপনি একটু আগে শুরু করলেন যে আমাদের আহ্বায়কের যে বক্তব্য দিয়ে, মানে যেটা আমাদের কাছে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, আমরা সেটাকে অ্যাড্রেস করি প্রতিদিন নানা কর্মসূচি এবং বক্তব্যের মধ্য দিয়ে। যেহেতু এই স্পেসিফিক ঘটনাটাকে আমাদের দলের তরফ থেকে অ্যাড্রেস করা হয় নাই, তার মানে আমরা মনে করছি না যে এই বিষয়ে দলীয় অবস্থান জানানোর প্রয়োজন আছে। এর পাশাপাশি আমি নিজে মন্তব্য করেছি একটা প্রোগ্রামে, আপনি দেখেছেন, একটা টক শোতে। সেখানে আমি পরিষ্কার বলেছি যে এই বক্তব্যের অন্য সমালোচনা হতে পারে, কারণ উগ্রবাদ, মৌলবাদ, এই যে শব্দগুলো, এগুলোর নানা ধরনের রাজনৈতিক মানে আছে। এগুলো নিয়ে সেই 9/11-এর পর থেকে একাডেমিক এবং বুদ্ধিবৃত্তিক অঙ্গনে হুম, যে বেশ ক্রিটিক্যাল চর্চা আছে, সেটা অন্য বিষয়। মানে মৌলবাদ জুজুর তৈরি করার মধ্য দিয়ে কোনো অগণতান্ত্রিক শাসন, আপনি দেখবেন যে আমাদের দেশে অগণতান্ত্রিক শাসন থাকার পেছনে একটা প্রধান যুক্তি ছিল যে না, আদারওয়াইজ মৌলবাদ চলে আসে। ফলে আমরা সেই রাজনীতি বিরোধিতা করেছি অতীতে।
সেটা এক ব্যাপার। কিন্তু প্রধান বিগত সরকারের উপদেষ্টা এবং অত্যন্ত পাওয়ারফুল উপদেষ্টা রিজওয়ানা আপার যে বক্তব্যটাকে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ হিসেবে হাজির করা হচ্ছে, আমি মনে করি যে এটা সেরকম কোনো বক্তব্য উনি দেন নাই। তার কথাটাকে এখানে একটু মিস ইন্টারপ্রেট করা হচ্ছে। তিনি বলতে চেয়েছেন যে যারা রক্ষণশীল যে গোষ্ঠী, যারা নারীর বিরোধী কিংবা বিভিন্ন স্থাপনায় হামলা করেছে, তারা চেষ্টা করেছে, কারণ গণতান্ত্রিক স্পেস যখন উন্মুক্ত হয়ে গেছে তখন এটার সুযোগও কোনো কোনো রেডিকাল গোষ্ঠী নেওয়ার চেষ্টা করেছে, চেষ্টা করেনি তা না, কিন্তু আমরা তাদেরকে মেইনস্ট্রিম হতে দেই নাই। হুম। এর সাথে জামায়াত ইসলামীর কোনো সম্পর্ক নাই কিংবা নির্বাচনের কোনো সম্পর্ক নাই। কিন্তু যখন সাংবাদিক এই বিরোধী দল শব্দটা মানে কথার মধ্যেই ঢুকিয়ে দিয়েছে, তখন একটা কনফিউশন তৈরি হয়েছে যে যেন ওই ওই উগ্রবাদী বা ওই গোষ্ঠীগুলো দ্বারা জামায়াত ইসলামীকে বোঝানো হচ্ছে। আসলে সাংবাদিক বলছেন রিজওয়ানা তাদের আপা, মধ্যে একটা পার্ট বিরোধী দলেও আছে। তখন সৈয়দা হ্যাঁ, রিজওয়ানা হাসান বলছেন যদি থেকেও থাকে আমার এটা আপনার হচ্ছে কাজ হবে ফিগার অফ তাদের স্পিচ। রাজনীতির যতটুকু অংশ নারী বিদেশী ততটুকুকে মানে সেইটুকুর বিরুদ্ধে কাজ এই করা। কথার সাথে তো, এই কথার তো কোনো কোনো সমস্যা নাই, মানে না, যদি সেটা যেই হোক, কোনো রাজনৈতিক দল হোক কিংবা অন্য কোনো শক্তি হোক, যেগুলো গণতান্ত্রিক উপাদানের বিরুদ্ধে যে ব্যাপারগুলো আছে, সেটা কোনো ধর্মবাদী দলই হতে হবে নেসেসারি না, এটা কোনো জাতীয়তাবাদী দলও হতে পারে। যদি তাদের কোনো বিষয় স্পেসিফিক ভাবে সমাজ এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়, তাহলে সেই স্পেসিফিক বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, এটাই ছিল তার বক্তব্য। এবং আমরা অন্তর্বর্তী সরকারের আমলে এই যে নারী শক্তি বিরোধী কিংবা আপনার এই যে যারা বিভিন্ন স্থাপনায় হামলা করেছে, তাদেরকে কিন্তু আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই, আমরা নানা সীমাবদ্ধতার মধ্যে তাদেরকে কন্টেইন করেছি বা তাদেরকে আমরা প্রতিহত করেছি। তাহলে মানে এটাই ছিল তার বক্তব্য। এরকম অভিযোগ দেবার মতো কিছু আপনি খুঁজে পাচ্ছেন না যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত করে তার বিরুদ্ধে যে তদন্ত চাওয়া হচ্ছে বা রাজসাক্ষী, এটার কোনো এলিমেন্ট নাই বা ভিত্তি নাই? না, তার ওই বক্তব্য থেকে এরকম কোনো আচ্ছা, সিদ্ধান্ত ড্র তাহলে করা কেন যায় না, এটা এটা আমার কি মতামত। মনে হয় যে মানে জামাত আপনাদের জোটসঙ্গী জামাত কেন গায়ে পড়ে নারী বিদ্বেষী উগ্রবাদীদের যে ট্যাগটা সেটা নিজের গায়ে নিয়ে আসলো, যে তাদেরকেই এটাও বলা তো তারা হচ্ছে? দিতে পারবে, এটা তারা দিতে পারবে, হুম। এটা তারা দিতে পারবে। এবং আমি মনে করি যে এখানে এই ইস্যুটা তারা ভুলভাবে যদি পিক করে, তাহলে আসলে এটা রাজনৈতিক ক্ষতিই হবে, তাদের নিজেদের নাকি রাজনৈতিক আসলে ক্ষতি তারা হবে। তাই এই জন্য তাদের গায়ে লাগলো? না, সেরকম না। আমার কাছে মনে হয় সেরকম না। কেউ কি নিজে থেকে বলে যে আমি হচ্ছি অগণতান্ত্রিক শক্তি কিংবা মানে আমি ওখানে হচ্ছে কে অমুক রে শক্তি, ঠাকুর এটা ঘরে কে রে আমি কলা খাই না টাইপের অবস্থা নাকি? না, এটা আপনি বলতে পারেন, মানে এটা একটা মানে স্টাইল, মানে ডিডাকশন স্টাইল, যে আমি যেহেতু এরকম সেহেতু এরকম, এটা হুম। বলা যাবে। হুম। কিন্তু আমি মনে করি যে এখানে রেজওয়ানা আপার বক্তব্য যেমন মিস ইন্টারপ্রেট করা হয়েছে, সে এটা জামায়াত ইসলামীও এটা ভুলভাবে পিক করেছে, বা তারা হয়তো এটা নিজেদের দিকে না নেওয়াটাই ভালো হবে, কারণ এটা আসলে তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়নি। আমি পরবর্তীতে ওনার সাথে কথাও বলেছি, উনি আরো আমাকে এক্সপ্লেইন করেছেন, উনি বলেছেন যে না, এটা আসলে ওরকম কোনো ইন্টেনশন থেকে বলা হয় নাই, এটা মানে কার সম্পূর্ণভাবে সাথে, রিজওয়ানা মিসফায়ারিং হাসানের সাথে হচ্ছে। কথা হয়েছে? জি, আমি তাকে আচ্ছা। জিজ্ঞেস করেছি জামাতের যে কারোর সাথে কথা হয়েছে? তারাও তো আপনাদের জোট সঙ্গী। উম, আমি তাদের কয়েকজন নারীদেরকে জিজ্ঞেস হ্যাঁ। করেছি যে এটা হুম। হুম। আসলে ব্যাপারটা কি, তখন তারা তারা তাদের মতো করে একটা ব্যাখ্যা দিয়েছে, কি আমিও আমি ব্যাখ্যা? বোঝানোর চেষ্টা করেছি যে এটা তারা কি ব্যাখ্যা দিয়েছে? তারা মনে করছে যে তাদেরকে এখানে নির্বাচনে একটা ইঞ্জিনিয়ারিং করে হুম। হারানো হয়েছে। নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার, এটা কিন্তু, এই অভিযোগ কিন্তু আমাদের আছে যে সূক্ষ্ম পর্যায়ে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং এই অভিযোগ কিন্তু আমাদের আছে। কিন্তু আমি বলছি যে রিজওয়ানা আপার ওই বক্তব্য থেকে এই সিদ্ধান্ত ড্র করা যায় না, এর ফলে মিসফায়ারিং করা যাবে না। মানে তাহলে যেমন কি এটি এটি জামাতের খলিলুর রহমানের যে অপকৌশল? ইস্যুটা, খলিলুর রহমানের যে ইস্যুটা, তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন, এবং ফ্ল্যাগ, মানে ফ্ল্যাগের গাড়ি নিয়ে তিনি ওই দক্ষিণ প্লাজায় ঢুকলেন শপথের দিন, হুম। আবার আরেকটা ফ্ল্যাগ দিয়ে তিনি বের হলেন। এইটা তো সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসেবে আমরা মনে করি এবং হুম। আমরা এটা বলেছি। তার যোগ্যতা বা তার ক্যাপাসিটি নিয়ে কোনো প্রশ্ন করছে না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনি আসিফ মাহমুদ এবং মাহফুজকে নিয়ে যেটা বলার চেষ্টা করলেন, মানে আপনি মানে বিএনপি এবং হুম। এরা হুম। অন্যরা, যে যে কিভাবে তারা সরকারে থাকলে তো এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইত্যাদি ইত্যাদি, পুরো একটা বছরই কথাটা বলা হয়েছে। তারা তো তফসিলের আগেই পদত্যাগ করলেন, আসিফ নির্বাচনই করেন নাই, মাহফুজ দলেই আসেন নাই। তো এটাকে আপনারা এত বড় ইস্যু করলেন, মানে যারা হুম। করেছে। অন্যদিকে এই এই খলিলুর রহমান মানে শপথ নেওয়ার আগ পর্যন্ত একটা সরকারের অংশ ছিলেন, মানে অন্তর্বর্তী সরকারের অংশ ছিলেন, আবার তিনি পরের সরকারের অংশ হয়ে গেলেন। এটার বিএনপির ব্যাখ্যা কি? বিএনপি কিন্তু এটার ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয় না। জি, সেটার ভিতরে আমরা আসলে কোনো ব্যাখ্যা পাই না যে কোন ব্যাখ্যায় সেটি করা হচ্ছে। বিএনপির কাছ থেকে আসলে এই ব্যাখ্যাগুলো পাওয়া যাচ্ছে না, যে বিভিন্ন রদবদলে কোনটা কোন ব্যাখ্যায় করছে সেটি কোনোটাই পাওয়া যাচ্ছে না। আমি যেহেতু আপনাদের জোট সঙ্গী জামাত, ফলে এই আপনি প্রশ্নটা এদিকে একটু বেশি মনোযোগ দিলে ভালো হবে। কোন দিকে? এই যে
বিএনপি যে ব্যাখ্যাহীন একটা অবস্থায় আছে, হ্যাঁ, এবং বিএনপির এই সাথে যে কথা নিয়োগ বলার যেগুলোর সুযোগ কথা যখন আপনি, হয় তখন এই প্রশ্নটা সবসময় করি ভেরি যে ইম্পর্টেন্ট। যে কেন আসলে এই বিষয়ে ব্যাখ্যা দিচ্ছে না, জবাবদিহিতাটা আসলে জায়গাটা কোথায় থাকছে, সেই ব্যাখ্যাটা নিশ্চয়ই আমরা তখন করি। এই জন্য আপনি যেহেতু আছেন, আপনাদের বিষয়গুলোর জবাবদিহিতার আপনার কাছে জানার চেষ্টা করছি, বা আপনাদের জোট সঙ্গীদের বিষয়টাও আপনারা কীভাবে দেখছেন সেটি একটু জানবার চেষ্টা করছি। আপনি কি মনে করেন যে আমাদের সাথে জোট করে এখন নির্বাচনের পরবর্তী রাজনীতি থেকে আপনারা লাভবান হচ্ছেন নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছেন? জামাতের সাথে জোট করাটা আমাদের একটা খুবই দূরদর্শী এবং বাস্তববাদী সিদ্ধান্ত ছিল, এবং আমরা সেটা দ্বারা, আমরা যেমন এটার দ্বারা বেনিফিটেড হয়েছি, জামায়াত ইসলামীও বেনিফিটেড হয়েছে, এটা কিন্তু একতরফা না। আমাদের সাথে জোট করার কারণে কিন্তু তারাও আপনাদের বেনিফিটেড অনেক হয়েছে। মানে যাকে বলে পোস্টার গার্ল এরকম নারী নেত্রীরা সরে দাঁড়িয়েছে এনসিপি থেকে, আপনারা এখনো হচ্ছে দেখছি, মিডিয়ায় আজকেও যে মনে হয় দেখলাম রাঙামাটিতে কতজন এনসিপি থেকে পদত্যাগ করেছে জামাতের সাথে জোট কন্টিনিউ করার জন্য বা করার জন্য। জামাতের সাথে যোগ করার কারণে আজকে পদত্যাগ করেছে। হ্যাঁ, আমি সম্ভবত আজকে দেখছিলাম রাঙামাটিতে ওকে, এনসিপি নেতারা কয়েকজন পদত্যাগ আচ্ছা। করেছেন। হ্যাঁ, দল বড় হচ্ছে, দলে আসা এবং দল থেকে চলে যাওয়া, এটা একটা স্বাভাবিক ঘটনা হিসেবে আমরা দেখবো। আর যাদেরকে পোস্টারগার্ল বললেন, তারা মিডিয়ায় পরিচিত, এটা সত্য। কিন্তু আমাদের দলের তো, আমাদের এনসিপি, যুব শক্তি, ছাত্র শক্তি, এই যে আজকে আমরা এখন আমাদের এখানে রাত 12টা বেজে গেছে, অর্থাৎ 8 তারিখ হয়ে গেছে। আজকে নারী দিবসে আমাদের নারী শক্তির আত্মপ্রকাশ করছে। বিপুল পরিমাণ তরুণ নারীরা এই দলে যুক্ত হচ্ছেন প্রতিদিন এবং আগ্রহ দেখাচ্ছেন। আমরা যখন বিভিন্ন জায়গায় যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে নারীদের দিক থেকে কিরকম সাড়া, বিভিন্ন বয়সের নারীদের। ফলে সেইটাও খেয়াল করতে হবে। আমরা শুধু দুই একজনকে নিয়ে যদি দেখাই যে তাদের মধ্যে এখন এনসিপি তে কোনো নারী নাই, ব্যাপারটা কিন্তু তা না। আর যখন তারা ছিলেন, যাদের কথা বললেন, তাদেরকে কিন্তু নারী নেত্রী হিসেবে দেখা হয়নি। তারা ধরেন ধরেন আমাদের একজন পিসি মেম্বার ছিলেন। পিসি মানে আমাদের সর্বোচ্চ ফোরাম, পলিটিক্যাল কাউন্সিল। এই ফোরামের একজন সদস্য ছিলেন তাসলিম জারা। তো নাসিরুদ্দিন পাটোয়ারিও একজন পিসি মেম্বার, তাসনিম জারা একজন পিসি মেম্বার। দলের কাছে নাসিরুদ্দিন পাটোয়ারিও একজন নেতা, তাসনিম জারাও নেতা। যখন তাসনিম জারা পদত্যাগ করলেন তখন হয়ে গেল নারী নেত্রী। হুম। তো এই ফ্রেমিংটাও তো আমাদের মানে না, কি বলে, কেন চিহ্নিত কেন করতে আসলে হবে। ফ্রেমিংটা হয়তো এই কারণেই হলো কিনা যে মানে একসাথে নারীরা, বিশেষ করে আপনাদের দলের যারা পরিচিত মুখ নারী ছিলেন, তারা মোটামুটি সবাই সমস্যা রেটের বিরোধিতা করলেন এবং অনেকে সরে গেলেন, কেউ কেউ আবার বিরোধিতা করেও বা সমালোচনা করেও থেকে গেলেন। কিন্তু সমালোচনাটা কিন্তু হয়েছে নারীদের কাছ এটা থেকে সত্য না, মূলত। মানে পুরোপুরি সত্য না। আমি বলি কিরকম হয়েছে। স্পেসিফিক ভাবে 5জন, হ্যাঁ 6জন, 6জন নারী, মানে যারা জেন্ডারের দিক থেকে নারী, আমাদের দলের লিডার, তারা এটার বিরোধিতা করেছেন। এবং আরো 7জন চিঠি দিয়ে এটা আহ্বায়কের এই সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের কথাটা কিন্তু মিডিয়া আসে নাই। হ্যাঁ, তারাও চিঠি দিয়ে, মানে ওই 6জন যারা দেখা করে বলেছেন যে আমরা চাই কারণ দল ওই ছয়জনকেই সাথে না আমরা যাক। বেশি চিনি, আমাদের চেনা মুখ, তাদের হ্যাঁ, ব্যাপারে কথা রাইট, বলি, হ্যাঁ সেটাই। গণমাধ্যমে তারা হ্যাঁ, আসেন। হ্যাঁ। না, এখানে তো গণমাধ্যমের আপনার একটা রাজনীতি আছে। গণমাধ্যমের রাজনীতিটা হচ্ছে, গণমাধ্যম যেটা এনসিপি বিরোধী সেটাকে মানে পোর্ট্রে করতে বেশি পছন্দ করে। কিন্তু এই যে যেটা মানে দলের পক্ষে, সিদ্ধান্তের পক্ষে, এটা তারা মানে চাই, তাদের সামনেই আছে, কিন্তু কেন তারা এটা পিক আপনারা করবে না। গণমাধ্যমের সাথে কি করেন যে গণমাধ্যম আপনাদের বিরোধী প্রচারণা করতে পছন্দ আমরা করে? কিছু করি নাই। আপনি আপনি যে কালের কণ্ঠের মতো পত্রিকা, আজকেও দেখলেন যে তারা ইউনূস সরকারকে অবৈধ সরকার বলেছে। তাদের কাছে কিছু করতে হবে নাকি? তারা এগুলো সবই, আপনি জানেন যে, আপনি নিজে মিডিয়ায় লম্বা সময় ছিলেন, যে এই মিডিয়াগুলো কাদের মিডিয়া, হু ওন দিস মিডিয়া। ফলে স্বাভাবিকভাবেই তাদের একটা রাজনীতি আছে, তারা তো ওখান থেকে সরে আসেন নাই। এই কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন সহ বসুন্ধরা গ্রুপের পত্রিকাগুলো পুরো 1.5 বছর যেভাবে আমাদের চরিত্র হনন করেছে, যেভাবে মিথ্যা নিউজ করেছে, এগুলো একটাও সাংবাদিকতার মধ্যে পড়ে না। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। আসিফ মাহমুদের কথিত দুর্নীতি, হুম। 400 কোটি টাকার দুর্নীতি, এটা নিয়ে 1.5 বছর আমাদেরকে ব্যাশিং করা হলো, প্রশ্নের মুখে জর্জরিত করা হলো। কিন্তু যখন দুদক তার এপিএস কে ক্লিয়ারেন্স দিল, হুম। তখন কি সেটা নিয়ে কোনো আলোচনা আছে? আপনি দেখতে পাচ্ছেন? আলোচনা নাই। গাজী সালাউদ্দিন তানভীর, আপনার মনে থাকবে, হুম। আমাদের আরেকজন, যাকে আমরা মানে সমস্ত কিছুর চাপে যাকে আমরা দল থেকে অব্যাহতি দিয়েছিলাম, তাকেও কিন্তু নিষ্পত্তি পত্র দিয়েছে দুদক। তো আপনি যদি ইম্পার্শিয়াল থাকতে চান, তো ওটা কি আপনাকে দুদক ওটাও, আসলে ওই যে আগে বলা হতো দুদক যা মানে অপরাধী ঢুকবে সেখান থেকে ক্লিন চিট নিয়ে বের হবে, সেরকম একটা জায়গায় কি দুদক আছে এই জন্য এরকম হচ্ছে? এখন দুদক যদি তাদের বিরুদ্ধে অপরাধগুলো, মানে যে অভিযোগগুলো, এগুলো যদি প্রমাণ করতো, তখন আমরা বলতাম দুদক স্বাধীন প্রতিষ্ঠান, তাই না? সো এগুলো তো সবই না, আমরা আমরা বুঝি না যেগুলো বলতাম, ধরেন পলিটিক্যাল। আপনাদেরই সাবেক একজন নেতা ছিলেন মুনতাসির মামুন, তিনি লিখছেন ফেসবুক পোস্টে লিখছেন, জুলাই গাদ্দার আসিফ মাহমুদের ধাপ্পাবাজিতে অনেকে দেখি খুশি। আরে ভাই, দুর্নীতির টাকা কেউ ব্যাংকে রাখে না, এটা কমন সেন্স। আসিফ নিজে আমাকে বলেছিল সে এনসিপিকে 70 কোটি টাকা দিছে,
কই পাইলো? এনসিপি চলে আসিফের দুর্নীতির টাকা, এটা ওপেন সিক্রেট। আরও লিখছেন মাহফুজ এনসিপিকে খুব একটা টাকা দেয় না, যা দিছে আসিফ মাহমুদ, এরকম হচ্ছে তার বক্তব্য। এবং সেই সাথে আমি একটু মিলিয়ে প্রশ্ন করতে চাই, 70 কোটি টাকা দেওয়ার যে বিষয়টা সেটি যদি আপনি বলতে চান একটু শুনবো। আর আসিফকে নিয়েই কেন, ধরেন মাহফুজ আলমও ছিলেন, তার বিরুদ্ধে খুব একটা না, টুকটাক একটু একটু শোনা গেছে কখনো, কিন্তু সেটি নিয়ে খুব একটা মানে আলোড়ন তোলে নাই নাহিদ ইসলাম, তার বিরুদ্ধেও খুব একটা শোনা যাচ্ছে না। এই আসিফ মাহমুদকে নিয়ে কেন গণমাধ্যম মানে সবখানে এত আলোচনা? কারণ হচ্ছে আসিফ মাহমুদ জেনুইনলি গত অন্তর্বর্তী সরকারের আমলে জেনুইনলি যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবং পাওয়ারফুল লোকেদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সে কারণে আসিফ মাহমুদ টার্গেট। ঢাকা নাহিদ দক্ষিণের ইসলামরা সিটি নেন নাই, কর্পোরেশনের নাহিদ ইসলাম মাহফুজ আলম তারা আসলে জেনুইন নেন নাই সিদ্ধান্ত সেটা নেন। না। আস- না সেটা না, মানে ব্যাপারটা হচ্ছে যে আসিফ মাহমুদের মন্ত্রণালয়টা এমন ছিল যে সেখানে যেমন ধরুন ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের যে মানে আপনার ইশরাক সাহেব যখন নিজেকে মেয়র দাবি করে বসে পড়তে চাইলেন, শপথ নিতে চাইলেন, কিন্তু তখন কিন্তু আসিফ মাহমুদের মন্ত্রণালয় সেটা মানে সেটা করে নাই। তার কারণ হচ্ছে এটা জুরিসডিকশনের মধ্যে পড়ে না, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার তামিম ইকবাল সরি সাকিব আল হাসান যখন এখানে আবারও সাকিব আল হাসান তো তার ভূমিকা তো আমরা জানি গত আওয়ামী লীগের আমলে। তো সেটার বিরুদ্ধে আসিফ মাহমুদের একটা অবস্থান ছিল। আসিফ মাহমুদ নিজে এগুলো নিয়ে লিখেছেন কিন্তু, যে তিনি যদি এগুলোতে কোঅপারেট করতেন তাহলে তাকে নিয়ে এসব হতো না, কিন্তু যেহেতু তিনি কোঅপারেট করেন নাই এবং নতি স্বীকার করেন নাই, কাজেই তাকে আসলে এইভাবে আসলে তাকে সবসময় একটা চাপে রাখার চেষ্টা করা হয়েছে এবং তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এখন আমি যেটা বলতেছিলাম সেটা এই হচ্ছে ক্যারেক্টার যে অ্যাসাসিনেশনটা মানে আপনাদের দলের ভেতরে বাইরে গণমাধ্যমে অন্যান্য রাজনৈতিক দল সবাই মিলে আসিফ মাহমুদকে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের চেষ্টা শুরু করলো। মানে ধরেন আমাদের দলের ভেতর আমার থেকে কেউ আপনার করেন। সাথে কথা বলছি এই কারণেও একটা বিশেষ কারণ যে আমার সর্বশেষ যে শোটা ছিল সেখানে আমি কথা বলছিলাম একজন প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব, তিনি বলছিলেন, এবং এইটা শুধু তিনি না আরও বিভিন্ন জনে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, তিনি আসলে প্রমাণ তার কাছে কিছুটা আছে বলে তার রেফারেন্স দিচ্ছি, যে তিনি বলছেন যে এই টাকাটা আসলে কেউ ব্যাংকের মাধ্যমে, মুনতাসির মামুনও যেটা বলছে যে কেউ কি দুর্নীতির টাকা ব্যাংকে রাখে, এটা ব্যাংকের মাধ্যমে হয় না, এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা বিট কয়েনের মাধ্যমে। সো দুদকের কাছে যাবে, ব্যাংক দেখে, ব্যাংক হিসাব টিসাব দেখে দুদক ক্লিন চিট দিয়ে দেবে, এরকম একটা ব্যাপারে গিয়ে দাঁড়াবে কিনা। এখন আপনি দেখেন একটা সাধারণভাবে আমরা চিন্তা করি, আমার বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ, তা বাংলাদেশে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যতটুকু ক্যাপাসিটি তার মধ্যে থেকে এটা মানে তদন্ত করতে হবে। এখন কোথায় ক্রিপ্টোকারেন্সি, কোথায় কি, এগুলো এই সমস্ত বায়বীয় কথায় আমরা তো কারোর বিরুদ্ধে মানে তাকে দুদক ছাড়পত্র দিচ্ছে তারপর আমরা তাকে কাঠগড়ায় দাঁড় করতে পারি না, এটা তার প্রতি ইনজাস্টিস হবে। বাংলাদেশের যে ইনস্টিটিউশনাল প্রসেস তার মধ্যে থেকে দেখা গেছে যে এই এই অভিযোগগুলো মিথ্যা। আপনার যদি মনে হয় যে না এটা হয় নাই, ওই সাকিব আল হাসানের সমর্থক নাম দিয়ে একদল লোক কিন্তু দুদকে গিয়ে একটা মব সৃষ্টি করে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যেন অভিযোগ নেওয়া হয় সেই চেষ্টা তারা করেছে। তো এটা তো একটা মানে প্রতিষ্ঠানকে আপনারা চাপ সৃষ্টি করতে চাইছেন, মানে যারা এই কাজটা করেছে। আমাদের তরফ থেকে তো আমরা আসিফ মাহমুদের পক্ষে, আসিফ মাহমুদ তো চাইলে 100 জন ছেলে পেলে দাঁড় করে দিতে পারতো দুদকের সামনে, যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বকে এখানে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি, করতে পারতো কিনা, করতে পারতো। কিন্তু আমরা চেয়েছি যে এটা বিভিন্ন একটা, জায়গায় এবং করে আপনি আর কি, জানেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে না, অনেকগুলো ছেলেকে দাঁড়ায়। সেটা অন্য বিষয়, সেটা নিয়ে আমি সব বিষয় নিয়ে তো আমি কথা বলবো না, আমি আচ্ছা। যেটা স্পেসিফিক হুম। বিষয় নিয়ে বলতেছি। আপনার আসিফ মাহমুদই কিন্তু তার এই মানে এই পুরো প্রক্রিয়ায় কোঅপারেট করেছেন এবং তার একটা পুরনো পোস্ট তিনি কালকে শেয়ার দিয়েছেন, আপনি হয়তো সেটা দেখেছেন, যে তিনি তার এপিএস এর বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো যেন সুষ্ঠু তদন্ত হয় এটার জন্য তিনি দুদককে বলেছেন যে ওকে আপনারা করেন, কোনো অসুবিধা নেই। এবং রানিং কোনো মিনিস্টার এরকম কি বলে সাহস কিন্তু এর আগে দেখায় নাই, আমাদেরকে সেগুলো অস্বীকার করা উচিত। এর বাইরে কে বলতেছে যে তার ক্রিপ্টোকারেন্সি আমরা এখন ধরে নিতে পারি? ধরেন আমাদের এখানে যারা এখন বিএনপির মন্ত্রী আছে, বিএনপির অনেক এমপি অনেক মন্ত্রীর ব্যাপারে ঋণ খেলাপির অভিযোগ আছে, হুম। এবং অনেকে এবারে ক্যাবিনেটে আছে যারা অতীতে মন্ত্রণালয়ে ছিল এবং তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। কিন্তু আমি যদি এখন বলি যে তুমি দুর্নীতিবাজ মন্ত্রী, আপনি তখন বলবেন যে প্রমাণ দেখান, তাই তো? তাহলে এখন তো তাহলে আসিফ মাহমুদের ক্ষেত্রে ব্যতিক্রম হবে কেন? আসিফ মাহমুদের ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য হবে, যে আপনি যদি প্রমাণ করতে পারেন প্রমাণ করেন। আর প্রমাণ করা ছাড়া বারবার তাকে আপনি চাপিয়ে দিবেন কেন, যে সে মানে আমরা তো কতগুলো ধারণার উপর কথা বলতে পারি না। হুম। না পারি তো, ধারণার উপরেই তো, মানে এখনো 2 বছর ধরে জেলখানায় আছেন অনেক নেতাকর্মী, আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে সাংবাদিকরা একটা ধারণার উপরে চলে আসে, তারা তো কিছুই প্রমাণ হয় নাই। সেটা তো পারে তাহলে, তাই না, যে শুধুমাত্র ধারণার উপরে বা অভিযোগের না না উপরে। না, এটা হচ্ছে এটা আরেকটা বিষয়। এক একটা বিষয় আমরা এক এক ভাবে কথা বলবো। মানে যেমন ধরুন নতুন যে প্রসিকিউশন, আপনার এটা সিরিয়াস কনসার্ন থাকা উচিত। নতুন যে প্রসিকিউশন এই সরকার আসার পরে হুম। গঠিত হলো, তারা এসে প্রথম যে স্টেপটা নিল সেটা হচ্ছে জুলাইয়ের ওই যে রামপুরার যে মামলা, ওই যে কার নিশ্চয় ঝুলে ছিল তারপর তাকে গুলি করা হয়েছে,
হ্যাঁ, পুলিশ গুলি করছিল, এই মামলাটার রায় তারা পিছিয়ে দিল। হ্যাঁ, তো এটা একটা সিরিয়াস কনসার্ন থাকা উচিত। এর বাইরে যদি কেউ অন্যায়ভাবে আটক থাকে, সুনির্দিষ্টভাবে আমরা সেটা নিয়ে অবশ্যই কথা বলবো, যে কাউকে অন্যায়ভাবে আটক কিংবা আমরা ধারণা করে যে সে আওয়ামী লীগ সুতরাং তাকে অ্যারেস্ট করতে হবে, কোনো গ্রাউন্ড ছাড়া কাউকে অ্যাটাক করা যাবে না বা আক্রমণ করা যাবে না, এটা আমরা কখনো সমর্থন করি না। কিন্তু ধরুন কোনো সাংবাদিক যদি বলে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ঘর বাড়ি তো পুড়িয়ে দেওয়া উচিত, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং এই ছাত্র নেতাদের বাড়ি ঘরে তো হামলা করা উচিত, তখন এটা কি আপনি ফ্রিডম অফ স্পিচ হিসেবে বিবেচনা করবেন নাকি ইনসাইটমেন্ট অফ ভায়োলেন্স হিসেবে বিবেচনা করবেন? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন, তাই না? তখন আপনাকে কিন্তু সরকার, যে কোনো সরকারকে যদি সে ব্যবস্থা না নেয় তাহলে তো তার সরকারত্ব নিয়েই প্রশ্ন উঠবে। হুম মানে আহ, সেটা ওই যে আমি বলছিলাম যারা ইতিমধ্যে জেলখানায় আছেন তাদেরকে, তাদের বিরুদ্ধে তো মানে তাদেরকে ছাড়ার ব্যাপারে, তাদের প্রতিকারের ব্যাপারে তো কোনো কথা ওঠে না, তাদেরকে তো ধারণার ভিত্তিতেই আটকে রাখা হয়েছে, তাই না? তাদের বিরুদ্ধে না কোনো তদন্ত হয়েছে, প্রমাণ হয়েছে, কিন্তু তারা আসলে কোনো জামিনও পান নাই, জেলখানায় আটক রয়েছে। ডেভিড বার্গম্যান তিনি বলছিলেন, সাংবাদিক ডেভিড বার্গম্যান, যে কতজন 2 বছর, অনেকে আছেন 80 ঊর্ধ্ব, অনেকে আছেন খুব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তারা জেলখানায় শুধুমাত্র ধারণার বশতই কিন্তু রয়ে গেছেন, তদন্ত হয় নাই। তিনি কি কথাটা বলেছেন যে ধারণার ভিত্তিতেই তাদেরকে ধরে রাখা হয়েছে? বিচার ছাড়া কিসের ভিত্তিতে রাখা হয়েছে? বিচার ছাড়া তাদেরকে রাখা বিচার ছাড়া হয়েছে। কে? আমি জানি না, মানে যদি এরকম হয় তাহলে অবশ্যই সেটা নিন্দনীয় হবে, কিন্তু আমি ধরেন আমি যতটুকু যদি জানি বলি যে যারা সাংবাদিকদের কথা, আমি যদি বলি সাংবাদিকদের কথা, উনি আরো অনেকজনের, আওয়ামী লীগেরও কয়েকজন বর্ষীয় নেতার কথা বলেছেন। ধরেন সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, ফারজানা রূপা, শাকিল, তারা যে এখনো জেলখানায় আছেন, তাদের বিরুদ্ধে তো অভিযোগ, তদন্ত কিছু প্রমাণিত হয় নাই, তাই না? এটা, তাদের ব্যাপারটা কি এত নিরীহ, এত সরল? আপনি তো তাদেরকে ব্যক্তিগতভাবে চেনেন, একদম। তাদের গত 15 বছর ভূমিকা তো আপনি জানেন। এই মোজাম্মেল বাবুর কথা বললেন, তাকে কি আমরা সাংবাদিক হিসেবে ধরে এই কথাটা মানে বলার কোনো সুযোগ আছে? কিন্তু তাকে কি উনি খুনি তো হিসেবে গত তাকে জেলখানায় রাখার মানে গত সুযোগ আছে? না, তার তো একটা শাস্তি হতে হবে, মানে কিন্তু তিনি তিনি তো আছেন গত হত্যা রেজিমে, মামলায়, গত রেজিমে হত্যা চেষ্টা মামলায়। অবশ্যই মানে এই হত্যা চেষ্টা মামলায় তারা তো শেখ হাসিনাকে নানাভাবে বুদ্ধি পরামর্শগুলো দিয়েছেন এবং এগুলো সমর্থন করেছেন, এবং তারা সাংবাদিক হলেও যথেষ্ট প্রভাবশালী ছিলেন গত সরকারের আমলে, এবং তারা আসলে দলীয় লোক, শুধু হুম, সাংবাদিকতার ওই হুম। মানে কি বলে আমব্রেলা পড়লে দেখালে তো হবে না। তারা আসলে এই জুলাই গণহত্যার সাথে নানাভাবে জড়িত, এবং আপনি সাংবাদিক সম্মেলনগুলোতে যেভাবে তারা শেখ হাসিনার গণহত্যা, শেখ হাসিনার বিভিন্ন ধরনের দুর্নীতি এবং অপকর্মগুলোকে সমর্থন করেছেন, তাদেরকে কি এমনি এমনি শুধুমাত্র সাংবাদিক হিসেবে দেখার সুযোগ আছে? আমি মনে করি সুযোগ নাই। ফলে তাদেরটা ওইভাবেই দেখতে হবে। হুম। মানে এই ব্যাখ্যাটা যদি কেউ বলে যে আপনাদেরকে ওভাবে দেখতে হবে, আপনারাও বুদ্ধি পরামর্শ দিয়েছেন, ফলে পুলিশ হত্যাকাণ্ড হয়েছে, এই যে এই দুর্নীতি, নানান রকম দুর্নীতি হচ্ছে, সেগুলোকে আপনারা সাফাই গাচ্ছেন, ফলে আপনাদেরকেও যদি হত্যা মামলা দিয়ে পরে আটকে রাখা হয়, সেটা কি মানে তখন কি ওটাকে যৌক্তিকতা পাবেন আপনারা খুঁজে? পুলিশ হত্যা কোথায় ঘটলো? না, পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি 5 থেকে 8 আগস্টের মধ্যে বা তার ওই সমসাময়িক সময়? না, এটাকে তো আমরা পুলিশ হত্যা হিসেবে দেখতে পারি না। এটা আমি বললে তো হবে না। এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার একটা বক্তব্য করে শোনাই। হুম। এখন বলেন নাই কিন্তু, মানে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে বলেন নাই, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগেই তিনি এটা বলেছেন। এটা আমি পড়ে শোনাই, 2 লাইন, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। ছাত্র গণ অভ্যুত্থান 2000, এটা কারটা পড়ছি, এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ছাত্র গণ অভ্যুত্থান 2024-এ আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাহিনী এবং তাদের অনুগত কতিপয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র জনতার উপরে হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে গণহত্যা চালায়। তবে জনগণের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর কিছু লোক প্রাণও হারায়। তারা গাদ্দার, তারা বিশ্বাসঘাতক। জনতার আদালতে তাদের বিচার হয়ে গেছে। সুতরাং যৌক্তিক কারণে তাদের বিচার গণ অভ্যুত্থানের যুদ্ধের ময়দানে সম্পন্ন হয়ে গেছে। সুতরাং ওই যে এই কথাটা এসেছিল কখন? ওটা তো ওই যে যখন বলেছেন না যে আপনার প্রতিরোধ করতে গিয়ে, আপনি যেটা পড়ছিলেন যে প্রতিরোধ করতে গিয়ে তাদের মানে তারা প্রতিরোধের মুখে হচ্ছে, কিন্তু তো অনেকে তো প্রতিরোধের মুখে না, হ্যাঁ, ধরে ধরে পরে 5 থেকে 8 আগস্টে ধরে ধরে থানা শুদ্ধ জ্বালিয়ে দেওয়া বা 5 থেকে 8, না না, স্পেসিফিক করে বলতে হবে। স্পেসিফিক স্পেসিফিক করে না বললে আমরা, যেইটাকে পুলিশ হত্যা হিসেবে বলা হয়, এটা মূলত ঘটেছে গণ অভ্যুত্থানের 5 তারিখ পর্যন্ত, এবং সেই সময় বাংলাদেশের জনগণের যে আর পরিমাণ তারপরে আউটরেজ যেগুলো হচ্ছে ছিল। সেগুলোর বিচার করা উচিত। সে পরে কি হয়েছে, পরে কোনটা হয়েছে আপনাকে স্পেসিফিক ভাবে না বললে আমি বুঝতে পারবো না। যদি সেই কোনো স্পেসিফিক ঘটনায় মানে স্পেসিফিক ভাবে কেউ মামলা করে, সেটা যদি মেরিট থাকে তাহলে অবশ্যই সেটা যাচাই বাছাই করে দেখা হবে। কিন্তু গণ অভ্যুত্থান পর্যন্ত যেগুলো ঘটেছে সেগুলো আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেই দেখতে হবে। এবং এটা, এই আপনি জানেন যে কিছুদিন আগে যখন এই পুলিশ হত্যা কথাটা আবার আনার চেষ্টা করলো একদল লোক, হুম। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এটাকে ডিসমেন্টেল করে দিয়েছেন। তিনি বলেছেন যে এটা কোনো সুযোগ বা বাস্তবতা নাই। ঠিক আছে? সুতরাং এটা নিয়ে আমরা আর এটাকে পুলিশ হত্যা বলে
গণ অভ্যুত্থানকে খাটো করাটা উচিত হবে না। আচ্ছা, এখন ডিসমেন্টাল হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে, আপনারা বলছেন এখন ডিসমেন্টাল হয়ে যাচ্ছে, ভবিষ্যতে কখনো? আমরা বলছি না, আমরা বলছি না, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। আবার আবার এখন তার মানে বিএনপির মধ্যেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছে যে পুলিশ হত্যার তদন্তের ব্যাপারে আবারও সেই কথাটা উঠছে, যেটির ব্যাপারে নাহিদ ইসলাম আবার আপত্তি তুলছেন যে এখন আবার সেই ইস্যুতে যদি কথা বলা হয় সেটি মেনে নেওয়া হবে না, এরকম বক্তব্য আমরা নাহিদ ইসলাম, মানে এই বক্তব্যটা এখনো আবার উঠছে পুলিশ হত্যার তদন্তের বিষয়, সেটিও নিশ্চয়ই শুনেছেন। না, কবে কবে ওই না, আপনি যে স্থানীয় সরকার মন্ত্রী যেটা উল্লেখ করলেন, উনি আসলে বিষয়টা সম্পর্কে তার যে মন্তব্যটা ছিল একটা অসচেতন মন্তব্য। হুম, অসচেতন কেন? কারণ তাকে তিনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছেন, হঠাৎ করে সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে পুলিশ হত্যার কি হবে, হুম, হুম। তো তিনি বলেছেন এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা যেভাবে চিন্তা করছেন ওভাবেই হবে। এটা ছিল তার মূল কথা। তো স্বরাষ্ট্রমন্ত্রী তো তার কথাটা বলে দিয়েছেন, এখানে তিনি দায়িত্বপ্রাপ্ত, মানে তার বক্তব্যে দায়িত্বশীল বক্তব্য হিসেবে আমরা ধরবো। আচ্ছা, আর একটু পরের প্রসঙ্গগুলোতে আসি। সম্প্রতি পল কাপুর, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক, তিনি সফর করে গেলেন। বিএনপির সাথে দেখা হলো, জামাতের সাথে দেখা হলো, এনসিপির সাথে বৈঠকের কথা ছিল কিন্তু হলো না, কেন? এখানে একটু কমিউনিকেশনের গ্যাপ হয়েছে। আমাদের সাথেও দেখা হওয়ার মানে একটা সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাতের কথা ছিল, আমাদের দলের আহ্বায়ক এবং সদস্য সচিবের সাথে তার একটা বৈঠক ছিল, কিন্তু টাইমিং এর একটা হেরফের হওয়ার কারণে আমাদের আহ্বায়ক সদস্য সচিব দুজনেই ঢাকার বাইরে অবস্থান করছিলেন, এবং পরবর্তীতে আর শিডিউলটা মেলে নেয় আর কি। এটা একটা মানে কি বলবো আমি, অনাকাঙ্ক্ষিত এবং মিসকমিউনিকেশন ঘটে গেছে এখানে, এর বাইরে আর কোনো কারণ নেই। মিসকমিউনিকেশনটা কার কাছ থেকে ঘটলো, আপনাদের কাছ থেকে নাকি মানে তাদের পক্ষ থেকে? দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক, মানে তাদের দিক থেকেও আমাদের দিক থেকে। কিন্তু এগুলো তো পূর্ব নির্ধারিত থাকে, তাই নয় কি? হুট করে কি ঠিক হয়? হ্যাঁ, পূর্ব নির্ধারিত, কিন্তু এখানে একটা ওভারল্যাপিং হয়েছে, এখানে আমার ধারণা ওভারল্যাপিং হয়েছে, কিংবা আমরা হয়তো এত অনেকগুলো কর্মসূচির চাপে এটা ঠিক মানে স্কেডিউলটা আপনারা মেনটেন করা প্রায়োরিটি দেন যায় না। নাই? না না, একেবারে সেরকম না। আপনি আমার মুখ থেকে এটা বের করতে চাচ্ছেন আমি বুঝতে পারছি, মানে কিন্তু তাহলে ব্যাপারটা কি, এরকম না। মানে বিষয়টা কি, কেন হলো না? ধরেন আপনার 1 2 3টা কাজ আছে, আপনি 2 নম্বর 3 নম্বর কাজ করলেন, 1 নম্বরটা করলেন, তার মানে 1 নম্বরটা আপনার প্রায়োরিটিতে নাই। এই জন্যই বোঝার চেষ্টা করছি আসলে কেন মানে এটা হলো না, মিসকমিউনিকেশনটা কি না, হলো? এটা স্রেফ একটা মিসকমিউনিকেশনই হিসেবেই বলতে হবে, এর বাইরে আর আমার এই বিষয়ে মন্তব্য করার কিছু নাই। আচ্ছা, কিন্তু মিসকমিউনিকেশনটা কি যে সেটা আর স্পষ্ট করবেন না? হ্যাঁ, আপাতত এটুকু এটুকু পর্যন্ত থাকাটাই ভালো হবে। আচ্ছা, মানে না গেলে কি খারাপ হবে সেটাও বুঝতে চাই যে এতটুকু না পর্যন্ত না, থাকা। খারাপ হবে, খারাপ আচ্ছা। কিছু হবে না, মানে হুম। এটা একটা মিসকমিউনিকেশন হয়ে গেছে, এবং আমরা তাদেরকে পরবর্তীতে আমাদের দিক থেকে আমরা জানিয়েছি যে এটার জন্য আমরা কি বলে, এটা একটা অনাকাঙ্ক্ষিত গ্যাপ হয়েছে এখানে। আচ্ছা, একটু এটাও আনতে চাই, সম্প্রতি দেখছি যে মানে আপনারা তো রাষ্ট্রপতির অভিশংসনের জন্য বলেছেন যে প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির অভিশংসনের জন্য, এর আগে থেকেও রাষ্ট্রপতির বিষয়ে আপত্তি ছিল এনসিপির। এখন রাষ্ট্রপতি মানে জয় বাংলা স্লোগান থেকে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন। আহ, কি মনে হয় তিনি কি এই স্লোগান দিয়ে সামনে আসলে রাষ্ট্রপতির পদে টিকেই যাবেন? জাস্ট একটা মূল্যায়ন। এটাই তো আমাদের দেশের তথাকথিত সাংবিধানিক ধারাবাহিকতা। আমি তো আজকে এটা লিখলাম হুম। যে জয় বাংলার রাষ্ট্রপতি এখন বাংলাদেশ জিন্দাবাদের রাষ্ট্রপতি হয়ে গেছে। ঠিক আছে। সো সাংবিধানিক ধারাবাহিকতা সহ আরো যে সমস্ত মানে উদাহরণ, মানে মানে আপনাদেরও তাই এখানে, হয় নাই? আপনারাও নেতারাও আমার বঙ্গবন্ধু, আমার বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু এই সেই, সেখান থেকে মুজিববাদ মুর্দাবাদ হয়ে গেছেন। না, মাঝখানে মাঝখানে ইতিহাসটা আপনি বাদ দিচ্ছেন, তারা তারা তো নিজেদেরকে মাঝখানের জনগণের ইতিহাসে পক্ষ, তারা যে বঙ্গবন্ধু জনগণের ছিলেন পক্ষ। না। না, আমি বলছি যে মাঝখানে এই যাদের কথা বললেন তারা যে মানে জনগণের পক্ষে, সেটা তারা প্রমাণ করেছেন, তারা হুম। জীবনের ঝুঁকি কিন্তু নিয়েছেন। আগে আজকে তো যদি ঠিকই গণঅভ্যুত্থান বঙ্গবন্ধু সফল না হতো, বঙ্গবন্ধু করেছিলেন। করতে পারেন অবশ্যই। আমি তখন আমি তো কিসের আমার আশায় পলিটিক্যাল করেছিলেন? পজিশন, আমার ম্যাচ না, এটা তো একটা সময় আমরা অনেকেই 2013 সালে শাহবাগে গেছি না, হুম। পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি না যে এখানে ভুলটা কোথায়। এখানে এটা তো আমরা আমরা আমাদের তো উপলব্ধি হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা ওই জনগণ ওই ক্রিটিক্যাল একটা মুহূর্তে জনগণের পক্ষে ছিলাম কিনা। এই রাষ্ট্রপতিকে ছিলেন, কিংবা তিনি কি এরকম একটা কোনো আপনার ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমাদের এখানে গণহত্যা ছিলেন এবং তো, তিনি তো শপথ পড়ালেন সংবিধান অনুযায়ী, তিনি তো এই দায়িত্বটা নিলেন, পালন করলেন তো, যা যা বললেন সব সব অধ্যাদেশ স্বাক্ষর করে না দিলেন, না, এটা তো করলেন এগুলো না? তো গণঅভ্যুত্থানের পরে, এটা গণঅভ্যুত্থানের পরে। আমি বলছি যে গণঅভ্যুত্থানটা ঠেকানোর জন্য তিনি কোনো পদক্ষেপ নিয়েছিলেন কিনা আমি আপনি কি জানি? আমরা কিন্তু জানি না, এবং তিনি কোনো পদক্ষেপ নেন নাই। এবং এই কারণেই তিনি তো জনাব চুপ্পু জাস্ট হচ্ছে, আগেও চুপ ছিলেন, পরেও চুপ ছিলেন, এখনো মানে তিনি তো আসলে কখনোই কোনো পদক্ষেপ নেন নাই। গণঅভ্যুত্থানের আগেও নেন নাই, গণঅভ্যুত্থানের সময়ও নেন নাই, তারপরের সময়ও তিনি অবরুদ্ধ ছিলেন। খুব একটা বলার কিছু তার কখনোই ছিল না। এখনো যখন বলছেন তখন আগের কথা বলছেন যে এই সময় আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, কিন্তু বর্তমান সময়ে এসে আবার বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন। তিনি না তো এই যে কখনো কিছু এখন যে বলেন নাই। এখন যে এখন যে তিনি তিনি যে ওখানে এখন সাক্ষাৎকার দিলেন কালের কণ্ঠে, হ্যাঁ, তখন কিন্তু তিনি বললেন যে
তিনি অমুক সময়ে এই গত 1.5 বছর অন্তর্বর্তী সরকারের সময় এই কথাটা বলেছেন, সরকার তার কথা রাখেনি। হুম একটা কিছু বলেছেন তো, হুম মানে ভেতরে একটা মেসেজ তো পাস করেছেন। তো তিনি কি এই কথাটা এই সাক্ষাৎকারের মধ্যে কোথাও বলেছেন যে আমি গণহত্যা বন্ধের জন্য প্রধানমন্ত্রীকে এই নির্দেশনা দিয়েছিলাম বা এই কথাটা বলেছিলাম? বলেন নাই। হুম কাজেই তিনি তো আসলে কমপ্লিসিট, এই ক্রাইমের কমপ্লিসিট। এবং বিএনপির এখানে আপনার হঠকারী রাজনীতিটা হচ্ছে এই, যে তারা এরকম একজন প্রমাণিত দুর্নীতিবাজ, আপনি আওয়ামী লীগ শুধু এটা তো বিষয় না, আপনি একটা রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে আছেন এবং আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, আপনার দ্বৈত নাগরিকত্ব আছে, এগুলো তো বিএনপি একসময় আওয়ামী লীগ আমলে কম্পাইল করে জাতির সামনে হাজির করেছিল। পাশাপাশি ন্যূনতম আত্মমর্যাদার পরিচয় এখানে বিএনপি দেওয়া উচিত ছিল, যে তারেক রহমান সাহেব আমাদের যিনি এখন প্রধানমন্ত্রী, তাকে চুপ্পু কি ভাষায় সম্বোধন করেছিলেন এটা আমি উচ্চারণ করতে চাই না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি বলেছেন অবৈধ সামরিক শাসক। বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার যে ভুয়া মামলায় মানে নাজেহাল করার পেছনে যারা ছিলেন তার মধ্যে অন্যতম কারিগর হচ্ছেন এই চুপ্পু। হুম। এবং তিনি নানাভাবে শপথ লঙ্ঘন করেছেন, তার সাংবিধানিক পদের হ্যাঁ, অপব্যবহার করেছেন, মানে তাকে এটা অনেক এটা কি আগে এই সরিয়ে বার্তা দেওয়া উচিত দিচ্ছেন? ছিল। মানে আপনি নেগেটিভ জায়গাগুলো তুলে ধরছেন যে হ্যাঁ, এগুলোর একটা বাস্তবতা আছে। আবার এই বার্তাও কি এর মাধ্যমে দেওয়া যায় কিনা যে তিনি আসলে প্রতিশোধের রাজনীতি করছেন না। সংবিধানের যে ধারাবাহিকতা যেটির কথা বলেন তারা, যে সেই ধারাবাহিকতাটাই তারা আসলে রক্ষা করছেন। প্রতিশোধ পরায়ণতার বিষয়টা তাদের মধ্যে নাই। কে সাংবিধানিক প্রতিশোধ প্রণয়ন হবে কেন? আপনি যদি একটা লোক যদি সাংবিধানিক একটা পদে থেকে সংবিধানকে জনগণকে গণহত্যা করতে হবে, এটা কি আমাদের সংবিধানের মানে এটা ঠেকানোটাই তো আপনার সাংবিধানিক দায়িত্ব। জনগণকে প্রোটেক্ট করে আপনার সাংবিধানিক দায়িত্ব, আপনি তো সেটা করেন নাই। ফলে তাকে যদি এই কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, লিস্ট তাকে অপসারণ করা হয় তার পদ থেকে, এটা কেন প্রতিশোধ হবে? এটা তো প্রতিশোধ হবে না। কিন্তু বিএনপি এখানে যে সাংবিধানিক ধারাবাহিকতা, ধরেন আপনি যে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলতেছেন, আমি আপনাকে একটা প্রশ্ন করি যে তিনি যে সংসদ ভেঙে দিলেন এই অন্তর্বর্তী সরকার মানে গণঅভ্যুত্থানের পরে, এই সংসদ ভেঙে দেওয়ার যে ক্লজটা আমাদের সংবিধানে আছে, সেখানে বলা আছে যে আপনার প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ লাগবে। যদি প্রধানমন্ত্রী লিখিত হয় বলেন যে আপনি সংসদ ভেঙে দেন, তিনি সে অনুযায়ী করতে পারবেন, এরকম কোনো পরামর্শের থেকে আমরা জানি? না। তাহলে তিনি তো এই যে সংসদটা ভেঙে দিলেন, এখানে তো তিনি একটা কোট আনকোট অসাংবিধানিক কাজ করেছেন। কিংবা তিনি যে 106 এর অধীনে সরকার গঠন করতে বললেন, তাই না? এটা তো প্রধানমন্ত্রী পরামর্শ ছাড়া করা যায় না, কিন্তু প্রধানমন্ত্রী নিজেই পালিয়ে গেছেন। ফলে তিনি নিজেও কিন্তু পুরোপুরি সংবিধানের ভিতর থাকতে পারেন নাই, থাকার কোনো সুযোগ ছিল না। না, তাহলে আপনি কেন মানে মানে সাংবিধানিক ধারাবাহিকতা? প্রধানমন্ত্রীর পরামর্শ করবে, তার যাবতীয় কাজই করতে হবে দুটো কাজ ছাড়া। সেটা প্রধানমন্ত্রী নিয়োগ আর মানে এই দুটো কাজই বাদ দিয়ে রাইট। তার আসলে এবং সেখানেও আসলে সে নিজের সিদ্ধান্ত আসলে থাকে না। কিন্তু ওই সময় তো মানে আদালতের সিদ্ধান্ত আসলো, 106 এর আদালতের সিদ্ধান্ত আসলো, তার অনুসারে না তিনি শপথ পড়ালেন। না না, কিন্তু আদালতকে এই রেফারেন্সটা পাঠিয়েছেন তো তিনি। আদালতকে তো এই রেফারেন্স, আদালতটা স্বপ্রণোদিত হয়ে তো 106 এর অধীনে সরকার গঠন করতে বলেন নাই। আদালতকে তিনি জিজ্ঞেস করেছেন রাষ্ট্রপতি হিসেবে যে এটা করা যাবে কিনা, মানে পরামর্শ চেয়েছেন। আমি বলছি এই পরামর্শ তিনি যে চাইলেন, এটাও কি এটা তিনি চেয়েছিলেন প্রধানমন্ত্রীর আসলে? পরামর্শ ছাড়া। মানে এটা তার নামে হ্যাঁ, হলো, বাকি সব অধ্যাদেশগুলো যেমন তার নামে হলো। দ্যাট ইজ অলসো মাই। না, তিনি তো এইটাকে আপলোড করলেন যে আপনি যে কালের কণ্ঠ যে সাক্ষাৎকারের কথা বলেছেন না, সেখানে তো তিনি বললেন যে তিনি তো এটা বলেন নাই যে আমাকে জোর করা হয়েছে এই ক্ষেত্রে। তিনি বলেছেন যে আমি প্রধান বিচারপতির সাথে এটা কনসাল্ট করেছি, মানে এটা তিনি দায় নিয়েছেন। কিন্তু আমি বলছি আপনি যে কাজটা করলেন, এটা কি আপনি প্রধানমন্ত্রীর পরামর্শ করেছেন? তো প্রধানমন্ত্রী পরামর্শ না করলে আপনিও তো সংবিধান ভঙ্গ করেছেন। আপনি কিসের সাংবিধানিক ধারাবাহিকতা যুক্তি আমাদেরকে দেখান? এগুলো তো আমরা বললেই তো আমরা এটা মানবো না, তাই না? ফলে তাকে অপসারণ করাটাই হতো সংবিধান সম্মত, কারণ তিনি অনেক আগেই ওথ ভঙ্গ করেছেন। তিনি অনেক তার ব্যাপারে দুর্নীতির অভিযোগ আছে, এবং এই পদে থাকার নৈতিক, রাজনৈতিক, আইনি সকল যোগ্যতাই তিনি আসলে অনেক আগে হারিয়েছেন। তাকে অপসারণ করাটা, যখন ধরেন এই যে অভিশংসনের যে ধারাটা, রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে কেন? তিনি যদি তার শপথ ভঙ্গ করেন। তো তিনি তো তার শপথ ভঙ্গ করেছেন, আপনি তাকে জোর করে টিকিয়ে রাখাটাই আসলে সংবিধানকে ভায়োলেট করা। কিন্তু তাকে যে সাংবিধানিক ধারাবাহিকতার নামে রাখা হয়েছে, এটাই আসলে একটা নজিরবিহীন ঘটনা, এখানে সংবিধানের সাথে এটা কোনো সম্পর্ক নাই, কিন্তু এটাই দেখানো হচ্ছে, এটা আনফরচুনেট। আপনাদের কি মনে হয় আসলে? যে কারণ আপনি যে কথাগুলো বললেন যে বেগম জিয়াকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে বা জিয়াউর রহমানকে নিয়ে যে বলেছেন, তারপরেও তাকে কেন রাখছে বিএনপি? আপনারা কি মনে করেন এর পেছনে কি কারণ? আমি জানি না, এটা বিএনপির একটা কোনো অ্যামনেশিয়ার ছাড়া আমি আর কিছু ভাবতে পারছি না। মানে এরকম একটা মানে হঠকারী এবং অরাজনৈতিক সিদ্ধান্ত, এবং এটা পুরো গণ অভ্যুত্থান সহ তার দলের জন্য একটা অসম্ভব অবমাননাকর একটা ব্যাপার। যে এখনো আমি দেখতে পাচ্ছি তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে প্রতিদিন, যে তিনি তারেক রহমানকে যে ভাষায় সম্বোধন করেছেন,
যেভাবে তিনি বেগম খালেদা জিয়াকে নাকি আসলে বিষয়টা মানে এরকম যে আপনারা যেই মানে অভ্যুত্থানের পক্ষে যারা বা জামাত এনসিপি আপনারা এত অসম্ভব চাপ দিচ্ছেন সেই চাপে তাদেরকে আসলে এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়াতে হচ্ছে যে মানে এনাদেরকেও ইনক্লুড করতে হচ্ছে? মানে আমাদের চাপ দিতে হবে কেন? আপনি যেটা লজিক্যাল সেটা করেন। আপনি বাংলাদেশ ব্যাংকের একজন যোগ্য গভর্নরকে সরিয়ে দিতে পারছেন, দলীয় লোক বসাতে পারছেন, মব তৈরি করতে পারছেন। আর যেটা রাজনৈতিক এবং মানে সবার জন্যই সম্মানজনক হতো সেই কাজটা আপনি করতে পারছেন না, সেখানে আপনি সংবিধানের দিয়ে দেখাচ্ছেন। অথচ আপনি যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরালেন, বাংলাদেশ ব্যাংক অর্ডারের কোনো ধারা আপনি কিন্তু মেনে এই কাজটা করেন নাই। বিএনপিটা বলতে পারবে না যে আমরা বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972, হুম হুম হুম। আমরা আমাদের ব্যাংকটা যে অর্ডারে চলে সেটা হচ্ছে 1972 একটা অর্ডার। তো সেই অর্ডারের অমুক ধারা অনুযায়ী আমরা তার বিরুদ্ধে এই ব্যবস্থাটা নিয়েছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো আর কোনো সরকারি প্রতিষ্ঠানের মানে ইয়ে না, জি পদধারী না, জি, তিনি এটা একটা একটু আগেই বলছিলাম স্বায়ত্তশাসিত। যে এই ব্যাখ্যাগুলো আমরা আসলে বিএনপির কাছে পাচ্ছি না, এটা একটু আগে বলছিলেন রাইট, একদমই হ্যাঁ। তাই, যে এই ব্যাখ্যাগুলো আমরা বিএনপির কাছে পাচ্ছি না। যাই হোক, আপনার আপনার বক্তব্যটা আমরা শুনলাম। আরেকটা বক্তব্য, সেই পল কাপুরের বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী, আলোচিত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি বলছেন যে এই যে বাণিজ্য চুক্তি হলো তার আগে বিএনপি এবং জামাতের সাথে আলোচনা হচ্ছে এবং তাদের সম্মতিতে, সম্মতি শব্দটা ব্যবহার করছে। এনসিপিও কি জানতো এই বিষয়টি? জামায়াত ইসলামের পক্ষ থেকে এটা অস্বীকার করা হয়েছে। অস্বীকার করা হয়েছে মানে বলা হয়েছে যে এটা মিথ্যা কথা। আমাদের সাথে কোনো এই ধরনের কোনো আলোচনা সরকার, তৎকালীন সরকার বা হুম। সরকারের পক্ষ থেকে করা হয়নি। এটা আসলে খলিলুর রহমান সাহেব মিথ্যা বলেছেন। আচ্ছা। সুতরাং এটা তিনি এই চুক্তি করবেন বা এই চুক্তি মানে টেনে নিয়ে যাবেন এই কারণেই হয়তো তাকে সরকারে রাখা হয়েছে, এই সরকারেও, এগুলো আমরা বুঝতে পারি, আপনি বুঝতে পারেন। কিন্তু এর জন্য মিথ্যা বলার কোনো প্রয়োজন নাই, তিনি এখানে মিথ্যার আশ্রয় নিয়েছেন। আচ্ছা। আহ, আচ্ছা, স্পষ্ট তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন, তাহলে তো এটা একটা বড় অভিযোগ যদি পররাষ্ট্রমন্ত্রী মিথ্যার আশ্রয় নিয়ে অবশ্যই, থাকেন। অবশ্যই। এবং সবচেয়ে বড় জিনিস, কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের দোষে দুষ্ট। জি, আম, স্পষ্ট। আরেকটা প্রসঙ্গে একটু খুব ছোট্ট করে যাই, যে আপনাদের গণ অভ্যুত্থানের সহযোগী সহযোদ্ধা মাহফুজ আলম এবং আপনাদের মানে রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন তাজনোভা জাবিন, নারী নেত্রী, তারা মিলে একটা নতুন দল গঠন করছেন, অল্টারনেটিভস। সেটি নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। এই প্রসঙ্গে আপনাদের কি বক্তব্য? আমি শুভকামনা জানাই তাদেরকে। কারণ আমাদের জুলাইয়ের পক্ষের যারা আছে তাদের তো নানাভাবে সক্রিয় থাকতে হবে। তাদের সাথে আমাদের একটা পর্যায়ে এসে মানে মিল হয় নাই, তারা আলাদা একটা উদ্যোগ নিয়েছেন। আমি তাদের সেখানে সফলতা চাইবো, প্রত্যাশা করব এবং আশা করবো যে তারা তাদের কাজে সফল হবে। জি। আরেকটা জায়গায় আসছে, নেপালও নির্বাচন হলো, সেখানে গণঅভ্যুত্থানকারীদের দল আরএসপি তারা এখন নেতৃত্বে মানে সরকার গঠন করতে যাচ্ছে। অন্যদিকে আমাদের এনসিপি, তাদেরও গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দল বলা চলে, অন্ততপক্ষে নেতারা, সম্মুখ সারির নেতারা তারাই এনসিপিতে আসছেন। তারা আসলে মাত্র 6টি আসন নিয়ে সংসদে। এই তুলনাটা এখন খুব হচ্ছে গণমাধ্যমে, নিশ্চয়ই দেখেছেন। এটা একটা সঙ্গে আপনার কি এটা একটা বক্তব্য? মিসপ্লেসড তুলনা। যারা এই তুলনাটা করছেন তারা নেপালের ইতিহাস সম্পর্কেও জানেন না, নেপালের বর্তমান সিচুয়েশন সম্পর্কেও জানেন না, তারা বাংলাদেশকেও বুঝেন না। তাদের কাজ হচ্ছে শুধু এনসিপি কে ব্যাশিং করা। এজন্যই তারা এই অসম তুলনাটা করছেন। এই যে ওই রাষ্ট্রীয় স্বতন্ত্র দল সম্ভবত, তাই না, হুম হুম, আরএসপি। আরএসপি, হ্যাঁ। এই আরএসপি কিন্তু গণ অভ্যুত্থানের পরে সৃষ্ট কোনো দল না। এই আরএসপি এর আগের নির্বাচনে এককভাবে ইলেকশন করে 10% ভোট পেয়েছিল। হ্যাঁ, এবং ওই যে বালেন শাহ নাকি যেন হুম হুম নাম, তিনি কিন্তু এর আগে মেয়র ইলেকশন করা। হুম এবং তিনি গণঅভ্যুত্থানে, অর্থাৎ নট ইকুইভ্যালেন্ট টু নাহিদ ইসলাম। মানে এখানে যেমন নাহিদ ইসলাম গণঅভ্যুত্থানের পোস্টার বয়, তিনি কিন্তু সেরকম না। তিনি একজন পরিচিত, তিনি আগে থেকেই একজন হিপ হপ আর্টিস্ট ছিলেন সম্ভবত। ফলে তার আগে থেকে একটা ন্যাশনাল এক্সপোজার ছিল। এবং গণঅভ্যুত্থানের যারা তরুণ নেপালের, তাদের সাথে কিন্তু আমাদের যোগাযোগ আছে, আমাদের অনেকেরই যোগাযোগ আছে। তারা কিন্তু আমরা যেভাবে বালেন শাহকে ওই গণঅভ্যুত্থানের নেতা হিসেবে বানাতে যাচ্ছি, তারা বলছে যে হি ইজ অ্যাবসলিউটলি নট দ্যাট গাই। কিন্তু এটা জোর করে বানানো হচ্ছে। আমাদের বাংলাদেশের মূল উপলক্ষটা নেপালের পরিবর্তনকে সেলিব্রেট করা না, মূল উদ্দেশ্যটা হচ্ছে এনসিপি কে ব্যাশিং করা। হুম এই দলটা 2022 সালে গঠিত দল, এই যে আরএসপি, এবং 10% ভোট তারা ক্যারি করেছে এর আগে। এবং নেপালে আপনি যেটা বাংলাদেশে বলা হচ্ছে যে নেপালে গণঅভ্যুত্থানের পক্ষের দল জিতে যাচ্ছে, বাংলাদেশে জিততে পারছে না, এটা আমি আশ্চর্যজনক এবং হাস্যকর ভাবে দেখলাম বিএনপি লোকেরা বেশি বলছে। এর মধ্যে তারা আসলে বোঝাতে চাচ্ছে যে বিএনপি গণঅভ্যুত্থানের দল না। হুম হুম বাংলাদেশে কি বিএনপি কি গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি না? আপনি তো এর আগে বললেন আমাদের 300 শহীদ আছে, 350 শহীদ আছে, 400 শহীদ আছে, এবং আমাদের ছেলেরা, ওই যে আবিদ ঢাকা ইউনিভার্সিটির, প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না। কিংবা ছাত্র দলের ওই যে রাকিব, হুম এখন যিনি সভাপতি, তিনি যাত্রাবাড়িতে বিরাট বড় ভূমিকা রেখেছেন। ছাত্র দলের সবাই তো ক্রেডিট নেওয়ার সময় নেয়,
কিন্তু এখন আবার আপনি সাইকোলজিক্যালি কতটা গণঅভ্যুত্থানের বিরুদ্ধে চলে গেছেন যে আপনি মনে করছেন যে আপনি গণঅভ্যুত্থানের দল না। এই কারণে আপনি বলছেন যে দেখো এনসিপি পারলো না, নেপালে ওরা পেরে গেল। নেপালে ইলেকশনটা হয়েছে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তির মধ্যে। বাংলাদেশ ইলেকশন হয়েছে পুরোটাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে। এটাও গণঅভ্যুত্থানের কি একটা বিপক্ষের নজির শক্তি না যে গণ যতটুকু ছিল, অভ্যুত্থানের বিপক্ষের শক্তিকে কিভাবে আসলে প্রমাণ করা যায় যে তারা আসলে পরাজিত শক্তি, সেটির একটা ভালো উপায় কি এটা না যেটা বাংলাদেশে হয়েছে? বাংলাদেশে তো তাদেরকে নির্বাচনই করতে দেওয়া হলো না। দুটো এক না, দুটো ওখানে তাদের বিরুদ্ধে শুধুমাত্র করাপশন চার্জ ছিল। হ্যাঁ, এবং যদিও আমরা নেপালে এটাকে পপুলার আপরাইজিং বলছি, গণঅভ্যুত্থান বলছি, কিন্তু এটা আসলে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের সাথে কোনোভাবেই মেলানো যাবে না। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান মানে মানে অনেক বেশি তীব্র এবং অনেক বেশি ডিপ, এবং এটা একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে হয়েছে। নেপালটা কিন্তু সেরকম ছিল না। নেপালে একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে, কোনো অবৈধ সরকারের বিরুদ্ধে না, একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন হয়েছে দুর্নীতি এবং স্বজনপ্রীতির কারণে। এটার সাথে আপনি তুলনা করতে পারবেন 96 সালে বিএনপির সাথে যে বিএনপির বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল, 91 থেকে 96 যে সরকার বিএনপি ছিল, হুম। সেই সরকার যখন 96 সালে আরেকটা একতরফা নির্বাচন দিল, তখন যে আন্দোলনটা হয়েছিল, আপনি নেপালের আজকের এই আন্দোলনের সাথে সেটা তুলনা করতে পারবেন। ফলে ওই আন্দোলনের পরে, বাংলাদেশের 96 সালের আন্দোলনের পরে বিএনপি কি ইলেকশনে আসে নাই? জি। বিএনপি